ছাত্রছাত্রীরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের মাঝে আমি একটা অধ্যায় নিয়ে আসছি। অধ্যায়টির নাম হচ্ছে পরিসংখ্যান। তোমাদের নিকট এই অধ্যায়টি খুবই পরিচিত বা যারা নতুন আছো তাদের কাছে এটি আসলে একটি নতুন অধ্যায়। সো আমি তাদের নিকট একটি কথা বলতে চাই যে তোমরা সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকো, অবশ্যই ভালো কিছু পাওয়া। ঠিক আছে? তো আমি এই এই তোমার এই অধ্যায়টিকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অথবা পার্ট 4 পর্যন্ত এই অধ্যায়টি যেতে পারে। কারণ এই অধ্যায়ের সাথে আমি হয়তো তোমার এমসিকিউ সহ রিলেট করতে পারি। ঠিক আছে? সো আমি তাদের উদ্দেশ্যে বলা যে যারা এই পরিসংখ্যান অধ্যায়টিকে টার্গেট করে পড়ছো, যে সে পরীক্ষার খাতায় 10-এ 10 রাখতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা তুমি যদি বেসিকটা তুমি ভালোভাবে জানতে পারো, বা ম্যাথের বেসিক, যে কোনো অধ্যায়ের বেসিকটা তুমি যদি ভালোভাবে জানতে পারো, তোমার জন্য ম্যাথ কোনো ভয়ের কোনো কারণ হতে পারে না। ঠিক আছে? তো আজকের এই অধ্যায়টা আমি শুরু করতে যাচ্ছি। অধ্যায়টার শুরুতে আমি বলতে চাই যে পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে যারা যারা আবিষ্কারক ছিলেন, যারা মূলত এই পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে কাজ করেছেন, তাদের নাম যদি উল্লেখ করি, তাদের নাম রয়েছে যে ফ্রান্সিস গ্যালিটন, তারপর হচ্ছে কার্ল পিয়ারসন, তারপর হচ্ছে রোনাল্ড ফিশার। ঠিক আছে? ফ্রান্সিস গ্যালটন যিনি ছিলেন, তিনি হচ্ছে মোটামুটি বলা যায় তিনি আবিষ্কারক ছিলেন। তিনি মূলত এটি থেকে একটি পরিসংখ্যান সম্পর্কে একটু মোটামুটি একটি ধারণা দেন। কিন্তু 1911 সালে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়ে এই পরিসংখ্যান বিভাগ হিসেবে চালু করে, তার নাম হচ্ছে কার্ল পিয়ারসন। ঠিক আছে? এবং রোনাল্ড ফিশার যিনি রয়েছেন, তিনিও এই পরিসংখ্যান নিয়ে রিসার্চ করেন। তো পরিসংখ্যান সম্পর্কে আমি একটা মোটামুটি একটা ধারণা পেলাম যে আবিষ্কারক কারা এবং এই পরিসংখ্যান কোথা থেকে আসছে বা কীভাবে। তো আসলে পরিসংখ্যান আসলে জিনিসটা যে কোনো অধ্যায়ের, একটি কথা বলতে চাই, যে কোনো অধ্যায়ের তুমি যদি এই সূত্রাবলীকে তুমি আত্মস্থ করতে পারো, তোমার জন্য এই অধ্যায়টি একদমই যে কোনো অধ্যায় তোমার জন্য একদমই সোজা হবে। কারণ তুমি যে কোনো ম্যাথ তুমি সব ম্যাথই পারবা। ঠিক আছে? তো আমি আর কথা না বাড়িয়ে আমি অধ্যায়টিতে চলে যাই। তো এখন আমরা পরিসংখ্যানে যে জিনিসটা আমরা এখন লক্ষ্য করব সেটি হচ্ছে, পরিসংখ্যান আমি প্রথমে রাখছি যে মধ্যক জোট, মধ্যক বিজোট, গাণিতিক ঘট, প্রচুরক। ঠিক আছে? তুমি যখন তোমার যে টেস্ট পেপার বা তোমার গাইড বই যখন খুলবা, তখন তুমি এগুলোই দেখবা। পুরা পরিসংখ্যান জুড়ে রয়েছে এই মধ্যক, এই প্রচুরক, এগুলাই। ঠিক আছে? সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। এই যে মধ্যক সমান আমরা কী লিখেছি? L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fm। ঠিক আছে? এটি দ্বারা আমরা কি বুঝিয়েছি যে L, Fm, FC এগুলো হয়তো অনেকে পরিচয় জানো না। ইনশাল্লাহ তোমাদের মাঝে আমি এটির পরিচয় অতি শীঘ্রই তুলে ধরবো। ঠিক আছে? এরপর রয়েছে হচ্ছে মধ্যকের সাধারণত 3টি সূত্র রয়েছে। একটা হচ্ছে মধ্যক জোট হলে, একটা হচ্ছে মধ্যক বিজোট হলে। সাধারণত এগুলোর সাথে আমি পরিচিত, এই দুইটা সূত্রের সাথে আমরা পরিচিত। যে অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীতে আমরা হয়তো এগুলো জেনে আসছি যে মধ্যক জোট হলে কি n/2 তম পদ যোগ n/2 তম 2 + 1 তম পদের মান / 2। ঠিক আছে? এরপর হচ্ছে মধ্যক বিজোট হলে কি হয়? n+1 / 2 তম পদের মান। এরপর হচ্ছে গাণিতিক গড় কি আছে? সামিশন fi(xi) / n, এবং গড় হচ্ছে a প্লাস সামিশন fi(ui) / n ইন্টু h। ঠিক আছে? তারপর হচ্ছে প্রচুরক হচ্ছে কি? l প্লাস f1 / f1 প্লাস f2 ইন্টু h। ঠিক আছে? তো পাশে আরেকটি জিনিস লিখেছি যেটা হচ্ছে পরিসর জিনিসটা কেন লাগে? কারণ আমরা যখন শ্রেণীব্যাপ্তি যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমরা এই পরিসরের প্রয়োজন হবে। যে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। ঠিক আছে? আমরা এখন জানতে পারছি, যারা নতুন রয়েছে বা যাদের এগুলো নোট করা নাই, বা যাদের আজকে নতুন আজকে এই ভিডিওটি দেখছো, তাদেরকে বলবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটি স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? স্ক্রিনশট নেওয়া হলে এরপর আসে মধ্যকের ক্ষেত্রে। ভাইয়া যারা এখন এই মধ্যকের FC, L, H/Fm বা প্রচুরকে L, তারপর হচ্ছে f1 প্লাস f2 এসব সম্পর্কে কোনো ধারণা নেই, তাদেরকে বলছি আপনারা এখন ধৈর্য ধরুন, আপনারা এখন পাবেন। ঠিক আছে? দেখেন, এরপর হচ্ছে মধ্যকের ক্ষেত্রে কী লিখেছি দেখেন, এই যে L, এই Lটা হচ্ছে কি? L ইকুয়াল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তারপর হচ্ছে n হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। ঠিক আছে? এরপর হচ্ছে FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, H হচ্ছে শ্রেণীব্যাপ্তি।
ঠিক আছে? এসব পরিচয় আমাকে জানা দরকার। আমাদের ক্ষেত্রে কী হবে জানো? যখন আমরা ম্যাথটা সলভ করতে যাব বা পরীক্ষার হলে গিয়ে যখন ম্যাথ করতে যাব, তখন আমাদের এফসি, এফএম, এল এগুলোতে সমস্যা হতে পারে। কারণ আমাদের এগুলো পরিচয় অনেক সময় এমন অবস্থা হয়, আমরা এফএমটা লিখি এফসির জায়গায়, এফসি লিখি এফএম জায়গায়। তুমি যখন ম্যাথগুলো প্র্যাকটিস করতে যাবা, তুমি নিজে এটা ফেস করবা। তুমি তখন বুঝতে পারবা আসলেই ভাইয়া যে কথাটা বলছি আসলে এটা সত্য। এরপর হচ্ছে প্রচুরকের ক্ষেত্রে। প্রচুরকের ক্ষেত্রে কি? এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান, ঠিক আছে? তারপর হচ্ছে F1 হচ্ছে কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তারপর হচ্ছে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে ভাইয়া? এগুলো ভালোভাবে বুঝে নেন, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত বুঝছেন না বা যারা নতুন, যারা এই অধ্যায়টি সম্পর্কে কোনো ধারণা নাই, তাদেরকে বলছি যে আমি যখন পার্ট 2 বা পার্ট 3 তে যখন আমি ম্যাথগুলো সলভ করব, যখন আমি এই ম্যাথগুলো ভাইয়া সলভ করে দেখাবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে এগুলো কোথায় ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো ব্যবহার সম্পর্কে অনেকে জানে, অনেকে জানে না, ঠিক আছে? এই তো বলেই আসলাম যে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান, ঠিক আছে? এরপরে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন আমি তুলে ধরবো আপনাদের সামনে, সেটি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে মধ্যক, তারপর হচ্ছে প্রচুরক, তারপর হচ্ছে গড়, তারপর হচ্ছে আয়তলেখ, তারপর হচ্ছে বহুভুজ, তারপর হচ্ছে অজীব রেখা, ঠিক আছে? দেখো, মধ্যক সমান শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা। বা এগুলো কেন লিখছেন? যখন আমরা একটি চার্ট অঙ্কন করব, যখন আমাদের একটি চার্টের প্রয়োজন হবে, প্রত্যেকটা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে, গড় নির্ণয়ের ক্ষেত্রে, যখন আমরা এই তোমার গ্রাফ অঙ্কন করতে যাব, তখন আমার বহুভুজ, অজীব রেখা এগুলো যখন আমরা নির্ণয় করতে যাব, তখন আমাদের একটি চার্টের প্রয়োজন হবে। ওইখানে ওই চার্টে আমাদের শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা, যেটা হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রচুরক। প্রচুরক সমান আমরা কী লিখছি? শ্রেণীব্যক্তি লিখছি, গণসংখ্যা লিখছি, ঠিক আছে? তারপর হচ্ছে গড়। গড় সমান আমরা কী লিখছি? শ্রেণীব্যক্তি মধ্যমান, মধ্যমানকে XI দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যাকে FI, তারপর হচ্ছে তাপবিচ্যুত দিকে UI, ঠিক আছে? তারপর হচ্ছে FI UI সামনে হিসাব করা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে FI UI হিসাব করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে। এরপর হচ্ছে আয়তলেখ। আয়তলেখর ক্ষেত্রে কী লাগে? শ্রেণীব্যক্তি লাগে, বিচ্ছিন্ন শ্রেণীর সীমা লাগে, তারপর হচ্ছে গণসংখ্যা লাগে। তারপর হচ্ছে বহুভুজ। যখন আমরা তোমার চার্টে যখন তোমার গ্রাফে যখন আমরা বহুভুজ অঙ্কন করব, তখন আমাদের প্রয়োজন হবে বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে কী লাগছে? শ্রেণীব্যক্তি লাগছে, মধ্যমান লাগছে, গণসংখ্যা লাগছে, ঠিক আছে? তারপর হচ্ছে অজীব রেখা। অজীব রেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অজীব রেখা দেখা যায় তখন ক নাম্বার, তারপর বহুভুজ দেখা যায় ক নাম্বারে আমরা দেখতে পাই। হচ্ছে শ্রেণীব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে, ক্রমজিত গণসংখ্যা লাগবে, ঠিক আছে? এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে দেখো, তুমি দেখো মধ্যক। মধ্যকের ক্ষেত্রে কী লাগছে দেখো? দেখছো শ্রেণীব্যক্তি লাগছে, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগছে, গণসংখ্যা লাগছে, ঠিক আছে? দেখো অজীব রেখার ক্ষেত্রে কিন্তু সেম, তোমার শ্রেণীব্যক্তি লাগছে, গণসংখ্যা লাগছে, ক্রমযোজিত গণসংখ্যা লাগছে, ঠিক আছে? আজকে এতটুকুই সমাপ্ত, ঠিক আছে? পার্ট 2 তে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। আজকে সবাইকে জানাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবে, ঠিক আছে? আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।